আপনি লিস্টটাকে মাল্টি লেভেলে করতে যাচ্ছেন। যেমন আমি এখানে সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে লিস্ট দিতে চাচ্ছি, দিয়ে 1 2 3 4 একটা লিস্ট দিয়ে দিলাম, আমার চলে আসছে। এখন আমি চাচ্ছি 1 নম্বর প্রশ্নের ভিতরে এ বি আলাদা করে ভাগ করে দিতে। তাহলে এর নিচে আমরা এন্টার প্রেস করলে, লেখার শেষে ক্লিক করে যখন এন্টার প্রেস করব, আমাদের 2 চলে আসতেছে, এ বি কিন্তু আসেনি। সেক্ষেত্রে যদি এ অথবা বি তে নিতে চাই, তাহলে সহজ উপায় হচ্ছে আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট আর একটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট। আমি আরো সহজ যে বোঝার জন্য, আমাদের একটা ডান দিকের চিহ্ন আছে, একটা বাম দিকের চিহ্ন আছে। আমি লেখাটাকে যদি এ তে নিতে চাই, তাহলে ডান দিকের চিহ্নে অথবা ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করব, তাহলে আমাদের এ সিরিয়াল চলে আসবে। এবং আমরা লিখে যা লিখতে চাই সেটা লিখে এন্টার করলে অটোমেটিক্যালি বি এর সিরিয়ালে চলে আসতে থাকবে। এখন আমি বি এর নিচে আবার এন্টার করলে সি আসবে। আমার যদি সি এর প্রয়োজন হয় তাহলে সি লিখে নিব, আর যদি না হয় তাহলে আবার নিচেরটাতে চলে যাব। সেই ক্ষেত্রে এখন আমি এইখান থেকে যদি শেষেরটাতে যাই, শেষেরটাতে আমি গিয়ে আমার এন্টার দিলাম এবং ডান দিকে নিয়ে আসলাম, এবং লেখার যা দরকার ছিল লিখে নিলাম। এখন আমার 7 নম্বরে যাওয়া দরকার, সিরিয়ালটা এ বি এর পরে সি এর দরকার না, 7 নম্বরে যাওয়া দরকার। সেই ক্ষেত্রে আমরা বাম দিকে বা ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করে দিব, তাহলে আমাদের এটা 7 নম্বরে চলে যাবে, এবং আমরা 7 নম্বর প্রশ্নটা যথারীতি লিখে আবার এন্টার দিয়ে আগের মতন সিরিয়ালে কাজ করতে পারবো। আবার ডান দিকে দরকার হলে আবার ইনক্রিজ ইনডেন্টে দিব, দিয়ে কাজ করে নিতে পারবো। যদি বাম দিকে দরকার হয় তাহলে আবার ডিক্রিজ ইনডেন্টে দিয়ে কাজ করে নিতে পারবো। যখন প্রয়োজন না হবে সেখানে আরেকবার এন্টার প্রেস করে দিব, অথবা বুলেট থেকে গিয়ে নাম দিয়ে দিব। অনেক সময় আমাদের কাজ করার সময় দরকার হয় একটু ডান দিক থেকে লেখাটা শুরু করতে। আমি একেবারে বর্ডার থেকে শুরু না করে একটু ডান দিক থেকে শুরু করব। সেই ক্ষেত্রে লেখাটাকে একটু ডান দিকে নিতে হলে আমাদের ইনক্রিজ ইনডেন্ট দিলে আমাদের ডান দিকে চলে আসবে। যদি অতিরিক্ত ডান দিকে চলে আসে থাকে, সেই ক্ষেত্রে বাম দিকে নেওয়ার জন্য আবার ডিক্রিজ ইনডেন্ট দিয়ে আমরা বাম দিকে নিয়ে নিতে পারবো। কখনো কখনো আমাদের লিখতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। সাপোজ আমি এ লিখলাম, বি এর নিচে আমি বি না লিখে ভুলে সি লিখে দিলাম, এরপরে আবার আমি বি লিখলাম বা উল্টাপাল্টা ভাবে লিখে দিলাম। তখন আমাদের এই লেখাগুলিকে সিলেক্ট করে যদি আমরা সারিবদ্ধভাবে ঠিক করতে চাই, সারিটাকে ঠিক জায়গায় নিতে চাই, তাহলে এটার জন্য আমাদের সর্টিং একটা অপশন আছে। ইনক্রিজ ইনডেন্টের পাশে সর্ট আছে। আমি যদি সর্টে ক্লিক করি এবং এটাকে যদি সিরিয়াল ওয়াইজ ঠিক রাখতে চাই তাহলে অ্যাসেন্ডিং দিব, যদি উল্টা ভাবে আনতে চাই সাপোজ সি বি এ এভাবে সিরিয়াল দিতে চাই তাহলে ডিসেন্ডিং দিব। যেহেতু আমি অ্যাসেন্ডিং দিতে চাচ্ছি বা সিরিয়াল ওয়াইজ ঠিক রাখতে চাচ্ছি, তাই অ্যাসেন্ডিং দিয়ে ওকে দিয়ে দিব। এবং দেখেন আমাদের এ সি বি ছিল, এটা এ বি সি তে চলে আসছে। এটা এবিসি বা অ্যালফাবেটের ক্ষেত্রে হবে, ব্যাপারটা এমন না, নাম্বার বা সংখ্যার ক্ষেত্রে হতে পারে। জাস্ট ফর এন এক্সাম্পল 2 1 3 আমরা একটু উল্টাপাল্টা ভাবে দিয়ে নিলাম। এখন যখন সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমরা সর্ট থেকে গিয়ে অ্যাসেন্ডিং ঠিক রেখে ওকে দিব, আমাদের এটা সিরিয়াল ওয়াইজ হয়ে যাবে। যদি অ্যাসেন্ডিং এর পরিবর্তে ডিসেন্ডিং দিই তাহলে আবার উল্টো ভাবে আসবে, যেমন 3 2 1। আমাদের লেখার ক্ষেত্রে লেখার মাঝখানের গ্যাপ যদি বাড়াতে চাই, সাপোজ আমার দুইটা লাইনের মাঝখানের গ্যাপটা আমি একটু বাড়িয়ে নিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে লেখা দুটোকে সিলেক্ট করতে হবে এবং লাইন স্পেসিং অপশন থেকে লাইনের স্পেসটা বাড়িয়ে দিতে হবে। আমরা 1 থেকে 3 পর্যন্ত এখানে দিতে পারবো। এর চাইতে বেশি প্রয়োজন হলে আমরা লাইন স্পেসিং অপশনে যাব এবং লাইন স্পেসিং অপশন থেকে স্পেসিং থেকে আর যে অপশনটা আছে সেখানে বাড়িয়ে দিব। যতটুকু বাড়িয়ে দিব ওকে করলে আমাদের লেখার গ্যাপটা ততটাই বেড়ে যাবে। সাধারণত 1 বা 1.5 এরকম রাখতে পারলেই তুলনামূলক ভালো হয়। যদি আমাদের খুব বেশি বড় না করতে হয় সেই ক্ষেত্রে আমরা অল্প করে দিয়ে দিব। এখন আমি সব লেখা সিলেক্ট করে এখান থেকে 1 দিতেছি, কিন্তু আমাদের দ্বিতীয় লাইনের মাঝখানে গ্যাপটা বেশি রয়ে যেতেছে, কারণ আমাদের কম্পিউটার আমরা যখন এন্টার প্রেস করি তখন সে ধরে নেয় নতুন করে একটা প্যারাগ্রাফের সূচনা শুরু হয়েছে, আগের প্যারাগ্রাফ শেষ হয়েছে, নতুন প্যারাগ্রাফ নেওয়া হয়েছে। যেমন আমাদের এখানে কন্টেন্টের পরে আমরা এন্টার দিলাম এবং লার্ন ইপসাম লেখাটা চলে আসছে। এখন কম্পিউটার ধরে নিতেছে কন্টেন্ট পর্যন্ত একটা প্যারাগ্রাফ শেষ, লার্ন ইপসাম এটা আবার আলাদা একটা প্যারাগ্রাফ হয়ে গেছে।
এর নিচে মে বি থেকে আবার একটা নতুন প্যারাগ্রাফের শুরু হয়েছে। আমরা যদি এই জায়গাটুকুকে সিলেক্ট করি বা এই প্যারাগ্রাফের শেষে ক্লিক করে এখান থেকে যাই, তাহলে নিচে দেখা যাবে প্যারাগ্রাফ এর নিচে অতিরিক্ত একটা স্পেস দেওয়া আছে। এখন সেটা রিমুভ করার সুযোগ দিতেছে, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। আমরা যদি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফে ক্লিক করি, তাহলে এই প্যারাগ্রাফের পরে আরেকটা অতিরিক্ত যে স্পেসটা ছিল সেটা চলে গেছে, কিন্তু এইটার পরে ঠিকই রয়ে গেছে। আবার গেলে আমরা দেখতে পারবো রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ অপশনটি রয়ে গেছে। এখন আমি সবগুলি থেকে রিমুভ করে দিলাম। যদি আবার কখনো প্রয়োজন পড়ে যেন আমি রিমুভ করে দিয়েছি আবার অ্যাড করা দরকার, তাহলে একই জায়গায় গেলে নিচে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ আছে। যদি আমরা প্যারাগ্রাফটা ওই লেখার আগে দিতে চাই তাহলে দিতে হবে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। যদি প্যারাগ্রাফটা লেখার পরে দিতে চাই তাহলে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ ক্লিক করতে হবে। তাহলে আমাদের অতিরিক্ত একটা স্পেস চলে আসছে। আমরা যদি এই লেখাটুকুকে লেখার বাইরে কোনো বর্ডার দিতে চাই, সেক্ষেত্রে এখান থেকে বর্ডার দেওয়া যাবে। আমি যদি শুধু একদিকে বর্ডার দিতে চাই, বটমে দিতে চাইলে বটমে, টপে দিতে চাইলে টপে, লেফটে দিতে চাইলে লেফটে, রাইটে দিতে চাইলে রাইটে। যদি সবগুলি প্যারাগ্রাফের মধ্যে বর্ডার দিতে চাই তাহলে অল বর্ডার দিলে প্রত্যেকটা প্যারাগ্রাফে আলাদা আলাদা বর্ডার চলে আসবে। যদি চাই শুধু বাইরের দিকটা বর্ডার রাখবো তাহলে আউটসাইডে দিলে আউটসাইড বর্ডারটা চলে আসবে। ইনসাইডে দিলে শুধু মাঝখানকার যে বর্ডারটা আছে বাইরের বর্ডারটা ছাড়া শুধু সেটা আসবে। ইনসাইড হরিজন্টাল দিলে হরিজন্টালি যতগুলি বর্ডার হবে ততগুলি আসবে। যেহেতু ভার্টিক্যালি এখন কোনো বর্ডার নাই তাই আমার এখানে কোনো বর্ডার আসতেছে না। যদি ভার্টিক্যালি কোনো বর্ডার দেওয়া থাকতো বা বর্ডারের সুযোগ থাকতো সেক্ষেত্রে ভার্টিক্যালি বর্ডারটা চলে আসতো। কখনো যদি বর্ডারের প্রয়োজন না হয় তাহলে আমরা নো বর্ডারে দিই। অথবা আমরা বর্ডার দেওয়ার পরে বর্ডারটা মুছে ফেলতে চাই, আমি একটা বর্ডার দিয়ে নিতেছি, সেই ক্ষেত্রে বর্ডারটা মুছে ফেলতে চাইলে এই যে আমার এখন চারদিকে বর্ডার আছে, আমি যদি সিলেক্ট করে নো বর্ডার দিই তাহলে বর্ডারটা চলে যাবে। অনেক সময় আমাদের হেডলাইনটাকে কালারাইজ করতে হয়, কখনো যদি একটা লেখাকে বা একটা প্যারাগ্রাফ কালারাইজ করতে হয়, তাহলে যেই প্যারাগ্রাফে আমি কালার করতে চাই বা কালার ইউজ করতে চাচ্ছি সেই প্যারাগ্রাফে একটা ক্লিক করব এবং এখান থেকে কালার দিয়ে দিব, শেডিং বলা হয় এটাকে, শেডিং থেকে কালার দিয়ে দিব। আমরা যদি শুধু এই প্যারাগ্রাফ বা এই হেডলাইনটাতে আমি কালার করতে চাই তাহলে হেডলাইনটিতে ক্লিক করব এবং শেডিং থেকে কালার দিব। তাই দেখেন আমাদের লেখা যতটুকুই হোক সে ফুল লাইন অনুযায়ী কালার করে দিয়েছে। এটা আমাদের কাজ করার ক্ষেত্রে অনেকটাই সৌন্দর্য বৃদ্ধি করে। প্যারাগ্রাফ পার্টের পরে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে স্টাইলস। এখানে অনেকগুলি স্টাইল দেওয়া আছে। এই স্টাইলগুলি তৈরি করা হয়েছে আমাদের ফন্ট এবং প্যারাগ্রাফের ব্যবহার করে। জাস্ট ফর এন এক্সাম্পল আমরা যদি একটু চেক করি, সিলেক্ট করে এখান থেকে কোন একটাতে ক্লিক করি, যেমন এইটাতে জাস্ট শুধু ব্লু কালার করে দেওয়া হয়েছে এবং লেখাটাকে একটু বড় করে দেওয়া হয়েছে। এখানে গেলে সেইটাতে লেখাটাকে একটু ইটালিক করে দেওয়া হয়েছে এবং কালার করে দেওয়া হয়েছে। এই কাজগুলি আমরা আগে যে অপশন ফন্টের অপশন আছে সেখান থেকেই করতে পারি। এখানে সবগুলি কাজই আমাদের এরকম করা আছে, আমরা যদি ব্যবহার করতে চাই করতে পারবো, না হলে প্রথম যে নরমাল অপশন আছে নরমালি ক্লিক করে দিব এবং এটা নরমাল ভাবে থাকবে। আমাদের যদি কখনো কোনো নির্দিষ্ট লেখার মধ্যে থেকে কোনো একটা শব্দ বা একটা শব্দ বা কোনো একটা অংশ খুঁজে বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের ফাইন্ড অপশনে যেতে হবে। আমরা যদি ফাইন্ডে ক্লিক করি আমাদের লেখার জন্য বা সার্চ করার একটা অপশন দেওয়া হবে। এখানে আমি যেই লেখাটা বা যে লেখাটা সার্চ করতে যাচ্ছি সেই লেখাটাই আমরা এখানে সার্চ করতে পারবো। জাস্ট আমি টেক্সট লিখে নিতেছি, এখানে টেক্সট কোথায় কোথায় আছে সেটা সে মার্ক করে দিবে। দেখেন আমাদের এখানে দুই জায়গায় টেক্সট আছে এবং সে দুই জায়গাতেই মার্ক করে দেওয়া হয়েছে। আমি আমার কাজ করার সময় এই লেখাটা দিয়ে খুঁজে বের করতে পারবো। কোথাও কোনো রেজাল্ট শিট আসলে সেই রেজাল্ট শিট থেকে রোল নাম্বারটা দিয়ে সার্চ করতে পারবো। কোনো একটা লেখা যদি আমরা ভুল লিখে থাকি সেই ভুল লেখাটা কতগুলি কোন কোন জায়গায় আছে সেটা ভুল লিখে বা এখানে লেখাটা দিয়ে সার্চ করে দিতে পারবো। ফাইন্ডের পরের অপশনটা আমাদের আছে রিপ্লেস। রিপ্লেস অপশনে গেলে আমরা যেই শব্দটা খুঁজে বের করতেছিলাম এমন কোনো শব্দ যদি পরিবর্তন করতে চাই, জাস্ট ফর এন এক্সাম্পল আমার এখানে টেক্সট লেখাটা ধরে নিলাম ভুল ছিল,
আমি এটাকে পরিবর্তন করতে চাচ্ছি, অথবা টেক্সট লেখাটা আছে এটাকে পরিবর্তন করে অন্য কোনো একটা লেখা লিখতে চাচ্ছি। সেই ক্ষেত্রে ফাইন্ড ওয়ার্ডের ঘরে লিখবো যেই লেখাটা আমাদের এই ফাইলের মধ্যে আছে বা ভুল হয়েছে বা যে লেখাটা এখানে উপস্থিত আছে। আর এটার পরে রিপ্লেস উইথে লিখবো যেই শব্দটা দিয়ে আমি পরিবর্তন করতে যাচ্ছি। জাস্ট যেমন আমার এখানে টেক্সট আছে, আমি টেক্সট লেখাটাকে ওয়ার্ড লিখে চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমি রিপ্লেস উইথ এর ঘরে দিয়ে দিব ওয়ার্ড, ফাইন্ড ওয়ার্ড এর ঘরে টেক্সট। দেওয়া হয়ে গেলে আমি যদি যতগুলি লেখা আছে সবগুলি পরিবর্তন করতে চাই তাহলে দিতে হবে রিপ্লেস অল। যদি সুনির্দিষ্ট কোনো একটা লেখাকে পরিবর্তন করতে চাই সেই ক্ষেত্রে ওই লেখাটা মার্ক করে দিতে হবে। আর মার্ক করার জন্য আমাদের ফাইন্ড নেক্সট এ ক্লিক করে উল্লেখ করে দিতে হবে। যেমন আমার এখানে মার্ক হয়ে গেছে, আমি যদি এখন রিপ্লেসে ক্লিক করি তাহলে শুধু একটা পরিবর্তন হয়ে যাবে। আমি রিপ্লেসে ক্লিক করলাম, দেখেন আমাদের এখানে ওয়ার্ডটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এখানে যে টেক্সট ছিল সেটা ঠিকই রয়ে গেছে। যদি রিপ্লেস অল দেই তাহলে যতগুলি জায়গা আছে সবগুলি পরিবর্তন হয়ে যাবে। আমাদের আগে একটা পরিবর্তন হয়ে গেছে, এখন সে আর একটা পরিবর্তন করে দিয়েছে। যেমন এখানে ওয়ার্ড হয়ে গেছে, এখানে ওয়ার্ড অটোমেটিকলি ছিল। আমি চাইলে আবার পরিবর্তন করে দিতে পারবো, যেমন আমি উপরে ওয়ার্ড লিখে নিচে টেক্সট দিয়ে দিতেছি, তার মাধ্যমে আবার পরিবর্তন করে দেওয়া যায়। এখন রিপ্লেস অল দিলে লেখাটাই এখানে দেখানো হয়েছে যে উই মেড টু রিপ্লেসমেন্ট। আমরা ওকে দিয়ে দিব এবং ক্লোজ করে দিব। এইভাবে আমরা যে কোনো লেখাকে পরিবর্তন করতে পারবো। কখনো যদি আমাদের এমন দরকার হয় যে আমরা সবগুলি লেখাকে একসাথে সিলেক্ট করে নিতে চাই, যা লেখা আছে, লেখা, ছবি সংক্রান্ত যা কিছু আছে সবগুলি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা সিলেক্টে যাব, সিলেক্ট থেকে সিলেক্ট অলে ক্লিক করব। সিলেক্ট অলে ক্লিক করলে যত কিছু আছে সবকিছু একসাথে সিলেক্ট হয়ে যাবে। কিবোর্ড শর্টকাটে আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল এ দিলে এটা কার্যকর হয়ে যায়। এখন আমাদের এখানে সব সিলেক্ট হয়ে গেছে। আবার আমরা চাচ্ছি যে এই যে লেখাটাকে বড় একটু বড় করে দিতে, আমি একটু বড় করে নিই এবং 22 সাইজ 22 সাইজে দিলাম এবং অ্যাভেলেবল লেখাটাকেও 22 সাইজে দিয়ে দিই। এখন আমি চাচ্ছি নির্দিষ্ট করে শুধু এই লেখাটার যত সাইজ আছে বা এই লেখাটার যে ফরমেশন আছে এই ফরমেশনে অন্য কোনোটা থাকলে সেটাকে যেন সিলেক্ট করে নিই। এখন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এটাতে ক্লিক করলে এখানে আমাদের এটার পাশাপাশি সে নিজে নিজেই এমন আরেকটা যেটা আছে সেটাকে সিলেক্ট করে নিয়েছে। আমাদের কাজ করার সময় অনেক সময় এমন প্রয়োজন হয় যে লেখা এবং শেপ একই জায়গায় রাখতে হয়। সেক্ষেত্রে কখনো কখনো লেখাটাকে যদি আমরা উপরে দিতে চাই, শেপটাকে নিচে ইউজ করা হয়, সেক্ষেত্রে তখন এই শেপটাকে আর সিলেক্ট করা যায় না, লেখার জন্য সেটা সিলেক্ট করা যাচ্ছে না। আমি সিলেক্ট করতে ক্লিক করতেছি কিন্তু লেখাটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, শেপটা সিলেক্ট করা যাচ্ছে না। এমন যদি কখনো আসে সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে, সিলেক্ট থেকে যাব সিলেক্ট অবজেক্টে এবং যেই শেপ বা যেই ছবি বা যেটাতে আমি সিলেক্ট করতে চাই, যে অবজেক্টে সিলেক্ট করতে যাচ্ছি সেই অবজেক্টের মধ্যে একটা ক্লিক করে দেব। এখন দেখেন আমাদের লেখা থাকার পরেও সে শুধুমাত্র এই শেপটাকেই সিলেক্ট করতেছে, বাকিগুলি লেখাগুলিকে আর টেক্সটগুলিকে সিলেক্ট করতেছে না। এই পদ্ধতিগুলির মাধ্যমে আমরা চাইলে ফন্ট, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল অথবা এডিটিং এর কাজগুলি করে নিতে পারবো।